আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে, গুড ইভিনিং। আশা করছি সবাই ভালো আছেন, সব কিছু ঠিকঠাক আছে। এটা আমি প্রত্যাশা রাখি যে সব কিছু ঠিকঠাক আছে। যাদের যা কিছু আছে তাহা নিয়েই ভালো আছেন, এই বিশ্বাস নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটুকু করতে চাই। উইদিন 1 মিনিটের ভিতরে সবাই দ্রুত জয়েন হয়ে যে কে একটু নাম পড়ি, কে কে আছে। নূরজাহান আছে, প্রিয়া আছে, তারপর আছে মেহেরিমা আছে, তারিফ আছে, বিউটি আছে, ভালো আছে ভাই। সুইটি, আফরিন লিমা, এই আফরিন লিমার নোট খুব সুন্দর হয়, 3-4 জনের নোট খুব সুন্দর হয়, তার ভিতরে তুমি একজন, সরি আপনি একজন। নাজমুন নাহার, নাজমুন বিনতে জাহান নাহার, পাপ্পু, ওকে। গতকাল ক্লাস যারা করছিলেন একটু বলতে হবে যে গতকাল আমরা শেষ করছিলাম কোথায়, মনে আছে? ভালো আছে, আমি অলওয়েজ ভালো থাকি, ভালো না থাকলে তো উপায় নেই। 24 ঘন্টার ভিতরে আমি 24 ঘন্টায় ভালো থাকি আলহামদুলিল্লাহ। মনির হুসাইন, সুখদেব মনে হয় একজন, চলে গেলো পড়তে বললাম। মেহেদি, গফরগাঁওয়ের ডাকাত, ওরে বাবা রে, গফরগাঁও যাইতাম এক সময়। ভাই কেমন আছেন? আছি, ভালো আছে আলহামদুলিল্লাহ। জামান, কত যে কথা, ওরে আল্লাহ, কত যে কথা। কি আপনার আইডির নাম? হ্যালো ভাই, কেমন আছেন? ভালো আছি। ফেসবুকে ছোট ছোট ক্লিপ, এই বেসিক কোর্স করবে মানে বুঝি নেই। ফেসবুকে ছোট ছোট ক্লিপ বেসিক কোর্স করবে মানে বুঝি নেই। আবার কমেন্ট রিপিট করেন, পেস্ট করেন আবার। ইসরাত জাহান, হাসানুজ্জামান, ওয়ালাইকুম আসসালাম। পলি, আসিফ, ডিটারমিন উইথ কাউন্টেবল আনকাউন্টেবল, কীভাবে পরীক্ষা দিব? গুগল ফর্মে। কেমন আছেন? ভালো আছি। জাকির, বজ্রাবাজারে জাকির নি। পল্লী, ভালো আছে আলহামদুলিল্লাহ। আব্দুর রাজ্জাক, তারপরে তুলি, নূরজাহান, ফারহানা, স্মৃতি, কেমন আছেন? ভালো আছে। স্মৃতি, ভালো আছি। স্মৃতির কথা মনে পড়তে অনেক কিছু মনে পড়ে গেলো আর কি। ভাই কেমন আছেন? ভালো আছি। রাকিব হোসেন, আচ্ছা অনেকের নাম বললাম আজকে। হ্যাঁ, আরেকদিন কি, শিউলিলতা, শিউলিলতা ভালো আছে ভাই। রাব্বি, পাপা ভাই নোটগুলো পোস্ট করার পারমিশন, নোট পরে পরে, নোট একটা করে না টোটাল হলে। তাসলিমা আক্তার, তাসলিমা আক্তার, বৃষ্টি, একটু দাঁড়াবে কি এখন নামবে বৃষ্টি। আজকে আমরা একটু আমি সাম আপ করা শুরু করে দিই, আপনারা জয়েন করতে থাকুন। এবং যারা গতকালের ক্লাস করেননি তারা আজকে যারা প্রথম আজকে অনেকে ভর্তি হয়েছেন, একটা সুসংবাদ আছে জানেন কি? আপনাদের পরিবারের সদস্য বাড়ছে। হ্যাঁ, পরিবারের সদস্য মনে করেন যে আপনার, মনে করেন যে কারো একটা বাচ্চা, হ্যাঁ মনে করেন আর একটা বাচ্চা যখন হয়, নতুন একটা বাবু হয়, তখন পরিবারের সদস্যরা খুশি থাকে। তা আপনাদের সদস্যের সাথে আজকে আমাদের 2K মেম্বার অ্যাড হয়েছে। কেমন? আমি যতটুকু দেখলাম একটু আগে ক্লাসে ঢোকার সময়, যে 2K মেম্বার, আপনারা এখন পাক্কি 2K, ঠিক আছে? মানে একদিন আমি কই আপনার কি ঝামেলা করবো দেখেন, এখন একদিন ভর্তি বন্ধ করে দেই, এরপর যে হেডাম নেই ভাব নেই, ভর্তি বন্ধ করে দেই। আবার প্রত্যেক দিন আপনার সমস্যা থাকতেই পারে মানুষের, এটা সমস্যা থাকবে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আবার মনে করেন যে আপনি সবার সমস্যার কথা বিবেচনা করে এত রিকোয়েস্ট আছে, এটা আনবিলিভেবল। যে মনে করেন যে আবার কাউকে সুযোগ দিলাম যে বিশেষ কোনো একটা দিনে আপনারা ভর্তি হন, তখন বললে আর এই স্টুডেন্ট পাই না, এই জন্যই করে। পৃথিবীটা খুব অদ্ভুত। আমরা যে আলোচনা করতে যাচ্ছি, আপনাদের জয়েন হইতে এত সময় লাগে কেন? 5 মিনিট আগে থেকে রেডি হয়ে থাকবেন। আমি ক্লাসে এসে আপনাদের জন্য ওয়েট করা, এটা অন্যরকম দেখা যায়। আমরা বলেছিলাম এই নাউন এন্ড ডিটারমিনার থেকে, যারা আজকে প্রথম ক্লাস করছেন তারা ক্লাস করিয়ে না, তারা প্রথম ক্লাস করে যান, এই গ্রুপেই আছে। আজকে ক্লাস করিয়ে না, আজকে গতকালের ক্লাস যারা করেননি আজকে তারা কিছু বুঝবেন না, কিন্তু উল্টাপাল্টা লাগবে, বারবার কোশ্চেন করবেন। সুতরাং যে কোনো একটা টপিক মাঝখানে পাইলে আপনি ওই মাঝখান থেকে করিয়েন না, আপনার জন্য ক্ষতিকর হবে। আপনি প্রথম থেকে করবেন, ওকে?
আচ্ছা, আমরা গতকাল যেটা আলোচনা করেছিলাম একটু মনোযোগ দিতে হবে। এখন সকলের প্রশ্ন বন্ধ, কেমন আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিকঠাক আছে। এখন শুধু আলোচনা হবে শুধু পড়াশোনার উপরে। আমরা বলেছিলাম নাউন এন্ড ডিটারমিনার থেকে এমন কোনো পরীক্ষা নেই বাংলাদেশে যেখানে প্রশ্ন হয় না। প্রাইমারি পরীক্ষা দিবেন, অবশ্যই প্রশ্ন পাবেন। বিসিএস পরীক্ষা দিবেন, প্রশ্ন পাওয়ার খুবই সম্ভাবনা আছে। এবং অন্যান্য জায়গায় প্রত্যেকটা সেক্টরেই যখন পরীক্ষা দিতে যাবেন নাউন এন্ড ডিটারমিনার এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়। আমরা বলেছিলাম প্রথম ক্লাসে যে এইখান থেকে 5টা টপিক থেকে প্রশ্ন হয়, অর্থাৎ প্রশ্ন সেট করা হয় 5টা জায়গা থেকে। 5টা জায়গা থেকে 1 নাম্বার ছিল কাইন্ডস অফ নাউন, যেটা আমরা ইতিমধ্যে পড়েছি। 2 নাম্বার ছিল ট্রান্সফরমেশন অফ নাউন, যেটাও আমরা ইতিমধ্যে পড়েছি। 3 নাম্বার ছিল ডিটারমিনার উইথ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, এটা আমরা গতকাল আলোচনা করেছি বিস্তারিত, এবং আজকে একটু বাকি ছিল, এটা নিয়ে আমরা কথা বলবো। এর পরবর্তীতে আমাদের পজিশন অফ নাউন, এটা আমরা বলছি আরেকটা অধ্যায়ে পড়বো। পজিশন অফ পার্টস অফ স্পিচ এই অধ্যায়টাতে পড়বো, পজিশন অফ নাউন এই অংশটুকু। এবং আইডেন্টিফিকেশন অফ নাউন এই অধ্যায়টুকু আমাদের খুব সম্ভবত লেকচার 6-এ অথবা 7-এ আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এই একটা অধ্যায় আছে, আলাদা লেকচার শিট আছে, ওইখানে আমরা পড়বো। তার মানে আমরা এই লেকচার শিটে আপাতত 3টা বিষয়কে ফলো করার চেষ্টা করা হয়েছে। একটা হচ্ছে কাইন্ডস অফ নাউন, আর এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ নাউন, আর হচ্ছে ডিটারমিনার উইথ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। সাধারণত ডিটারমিনার উইথ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন থেকেই সব থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে, এই জায়গাটা থেকে সব থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে। তো এখান থেকে আমরা কি শেখার চেষ্টা করেছি, এখানে আলোচনা হয়েছে কতটুকু, আমি এই জায়গাটুকু আসতে যে আমার 2 মিনিট কথা বলতে হবে। প্রথম হচ্ছে ডিটারমিনার উইথ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। তার মানে আমি বলেছি এইখানকার প্রশ্নগুলো হয় কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন এবং ডিটারমিনার এই দুইটাকে সংযুক্ত করে। এটাকে বোঝানোর জন্য আমরা বলেছি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন চেনানোর জন্য আমরা 3টা প্রাথমিক পার্থক্য বলছি। এক নাম্বার ছিল কাউন্টেবল নাউনের সাথে এস বাই যুক্ত হয়, আনকাউন্টেবলের সাথে এস বাই যুক্ত হয় না। কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে, আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে না। সংখ্যাবাচক শব্দ বসে, সংখ্যাবাচক শব্দ বসে না। এই 3টা ছিল মূল পার্থক্য। আচ্ছা, 3টা পার্থক্যের জন্য আমাদের এই 3টা পার্থক্যের পরে আমরা 2টা নোট লিখছিলাম। একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। 2 নাম্বার পড়েছিলাম যে সংখ্যাবাচক সকল শব্দের পরে নাউনটা প্লুরাল হয় শুধুমাত্র ওয়ান ব্যতীত। এরপরে আমরা 3টা ব্যতিক্রম লেখাইছিলাম যে আনকাউন্টেবল নাউনের পূর্বেও আর্টিকেল বসতে পারে, শুধুমাত্র দা, কখন, নির্দিষ্ট করে বোঝানোর জন্য। 2 নাম্বার আনকাউন্টেবল নাউনের সাথে এস ভার্ব যুক্ত হলে তখন সেটা ভিন্ন অর্থ প্রকাশ করে এবং সেটা কাউন্টেবল হয়ে যায়। যেমন আমরা বলছিলাম টাইম, সময়, টাইমস, বার, তারপরে অ্যাডভাইস, উপদেশ, অ্যাডভাইসেস, ব্যবসায়িক সংবাদ, তারপরে হচ্ছে ওয়াটার, পানি, ওয়াটার্স, জলাশয়, ওয়ার্ক, কাজ, ওয়ার্কস হচ্ছে আমাদের কি সাহিত্যকর্ম বা শিল্পকর্ম, এইরকম কিছু এক্সাম্পল দিয়েছিলাম। ড্যামেজ, ক্ষতি, ড্যামেজেস, ক্ষতিপূরণ। এরপরে আমরা আরেকটা নিয়ম পড়ছিলাম যে আনকাউন্টেবল নাউনকে কখনো ব্যবহার করতে হলে কাউন্টেবল নাউন করতে হয়, এবং কাউন্টেবল নাউন করার পদ্ধতি হচ্ছে ফ্রেজ ব্যবহার করতে হয়। এবং এটা বলার চেষ্টা করেছিলাম ফ্রেজ ব্যবহার করতে অবশ্যই ফ্রেজের মাঝখানে অফ বসে, ফ্রেজের সাথে এস বাই এস যুক্ত হতে পারে বা প্লুরাল হতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বাই যুক্ত হতে পারে না। এরপর আপনাদেরকে একটা চার্ট লেখাইছিলাম যার এই পাশে 2টা পার্ট ছিল, এরকম 2টা পার্ট ছিল, এই যে ভার্সেস লেখা এরকম 2টা পার্ট ছিল। এইখানকার কিছু জিনিস ছিল, এখানকার কিছু জিনিস ছিল। এইখানকার প্রথম যেই জিনিসগুলো ছিল ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, আর এই পাশে ছিল লিটল, লেস, লিস্ট, আ ফিউ, আ লিটল, ভেরি ফিউ, ভেরি লিটল, অনলি আ ফিউ, অনলি আ লিটল, তারপরে মেনি, মাচ, নাম্বার অফ, অ্যামাউন্ট অফ ইত্যাদি, সাম, অল, এ লট অফ। তারপর একটা নোট দিছিলাম, নোটটা দেওয়ার চেষ্টা করেছিলাম এইরকম ভাবে যে এ লট অফ বসে অথবা লটস অফ বসে, কিন্তু এ লটস অফ বসে না, এই জায়গাটায় শেষ করেছিলাম। গতকাল বক্সের মাঝে যেই জিনিসগুলো লিখছিলাম তার ভিতরে আমাদের এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। গতকাল বক্সটা আপনাদের সবার সামনে থাকার কথা এবং খাতাটা সামনে থাকার কথা। এইখানকার বক্সের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, এই জিনিসগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো, এবং আমি আশা করি আপনাদের মাথায় সেট আপ আছে যে কোথায় কোথায় বসবে। আজকে মূলত কথা বলা হবে ফিউ, আ ফিউ, দা ফিউ ভার্সেস লিটল, আ লিটল, দা লিটল। এটা নিয়ে আমরা খুব সহজে আলোচনা করার চেষ্টা করা হবে। আমরা মূল আলোচনা শুরু করলাম, মানে টেনে আনতে আনতে মোটামুটি 5 মিনিট চলে গেল। প্রথম কথা হচ্ছে আমরা কনসেপ্ট বিল্ড আপ করার চেষ্টা করব। ফিউ, আপনি শিরোনাম দিবেন, খাতায় শিরোনাম দিবেন ঠিক এইভাবে যেভাবে আমি দিছি, ফিউ, আ ফিউ, দা ফিউ ভার্সেস লিটল, আ লিটল, দা লিটল। খুব মজা দিয়ে দেখেন। প্রথম কথা হচ্ছে ফিউ, আ ফিউ এবং দা ফিউ, এরা প্রথম কথা হচ্ছে এরা কাউন্টেবল নাউনের পূর্বে বসবে।
তার মানে আমি প্রথমত আমরা এইভাবে একটা টান দিব, এইভাবে নিয়ে সিএন লিখবো। সিএন মানে কি বলেন তো? সিএন মানে হচ্ছে কাউন্টেবল নাউন। সিএন মানে এরা কোথায় বসবে? কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। এখন প্রশ্ন হচ্ছে এরা কাউন্টেবল নাউনের পূর্বে বসবে কেন? এটা গতকাল আমরা আলোচনা করেছি, যেগুলো ডিটারমিনারগুলো নাউনের পূর্বে বসবে, পূর্বে বসে নির্দিষ্ট করবে এটা কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন। আমি কি বোঝাতে পারলাম? তার মানে প্রথম কথা হচ্ছে ফিউ, আফিউ, দা ফিউ এরা কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। তার মানে অন দ্য আদার হ্যান্ড লিটল, আলিটল, দা লিটল এরা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। সিএন মানে কাউন্টেবল, ইউএন মানে কি বলেন তো? আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। এখন ফিউ কি? খুব ভালো করে লক্ষ্য করেন। মনে করেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম, খুব এখন শতভাগ মনোযোগ দিতে হবে, না বুঝলে কিন্তু ঝামেলা আছে। আমি আপনাকে শতভাগ আমি আপনাকে বললাম, আচ্ছা আপনি যে পড়াশোনা করেন আপনার কাছে কেমন বই আছে? কেমন বই আছে? ধরেন আপনাদের কোনো একজন ছেলের সাথে বা স্টুডেন্টের সাথে কথা হচ্ছে আমার, আমি বললাম যে কেমন 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 বই আছে? সে বললো যে স্যার আমি আপনার প্রাইভেটে ভর্তি হয়েছি, তো আমি তো ভাবছি যে কোনো প্রাইভেট বই টই লাগবে না কোনো কিছু, আপনিই বলছিলেন যে ইংরেজি কোর্সে ভর্তি হলে প্রাইভেট আলাদা করে বইয়ের দরকার হবে না, এই জন্য আসলে আমার কাছে বই নেই বললেই চলে। তবে দু একটা থাকলেও থাকতে পারে, তবে আমার জানা মতে বই নেই বললেই চলে। এই যে কোনো কিছু আমি বললাম তাকে তোমার কাছে কোনো বই আছে কিনা, সে বললো যে না আমার কাছে আসলে বই নেই বললেই চলে। একদম ডিরেক্টলি বলছে না, বলে নাই যে আসলে স্যার আমার কাছে বই নেই, এটা বলে নাই, বলছে আমার কাছে বই নাই বললেই চলে স্যার, তবে দেখতে হবে, এরকম কিছু একটা বললো। তার মানে নেই অর্থে, একদম মানে নেগেটিভ অর্থে আমাদের এই ফিউ শব্দটা ব্যবহার করতে পারবো আমরা। কার পূর্বে? কাউন্টেবল নাউনের পূর্বে। এরপরে আমি আরেকজনকে জিজ্ঞেস করলাম যে তোমার কাছে, আমি তাকেই জিজ্ঞেস করলাম তোমার কাছে ইংরেজি বই নেই, ভালো কথা, আচ্ছা তোমার কাছে কি কোন সাবজেক্ট পড়তে ভালো লাগে? তখন বলল যে আমার কাছে আসলে আমি বিভিন্ন হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ি, তো এইটা পড়তে আমার কাছে ভালো লাগে। আচ্ছা আমি বললাম যে তোমার হুমায়ুন আহমেদের কেমন বই আছে? তো বললো যে স্যার হুমায়ুন আহমেদের আমার মোটামুটি ভালো বই আছে, মোটামুটি কিছু বই আছে। তার মানে কি আমার কিছু বই আছে, হুমায়ুন আহমেদের সব বই তো নাই, তার মানে হুমায়ুন আমাদের কিছু বই আছে। তার মানে ফিউ বলতে আমাদের কি বলেন তো? সাম অর্থ প্রকাশ করবে, সাম অর্থ প্রকাশ করবে। অর্থ পরে লেখেন, আগে বুঝেন। ফিউ অর্থ সাম অর্থ, আমার কাছে কিছু বই আছে। পরবর্তীতে আমি বললাম যে তাহলে তোমার কাছে কি বই আছে? সে বললো যে স্যার আমার কাছে অন্য ধরনের বই আছে। তাই আমি বললাম কি ধরনের বই? পরে কয়েকটা বইয়ের নাম বললো, হ্যাঁ, যে নাজমার ব্লাউজ, হ্যাঁ, তারপরে হচ্ছে লালপট্টি, এরপরে মনে করেন যে জঙ্গলে লাভ, হ্যাঁ, এই টাইপের বই। হ্যাঁ, এগুলা বই দেখলে তো আপনার মোটামুটি স্টুডেন্ট তো মানে দূরের কথা, টিচাররাও না পড়ে ছাড়ে না, মানে কি জানি আছে। আমি বললাম যে তোমার কাছে এরকম বই আছে, কেমন হয়েছে? বললো যে স্যার আমি এত খারাপ না, আমার কাছে মোটামুটি কয়েকটা বই আছে, তবে যে কয়টা আছে সবটি এই রিলেটেড। আমার কাছে খুব বেশি বই নেই, এই টাইপের বই 19-20 বই খুব বেশি নেই, তবে যে কয়টা আছে সবগুলা বই হচ্ছে এই রিলেটেড। তার মানে আমার কাছে অল্প কিছু বই আছে, কিন্তু যা আছে সবগুলাই 2 নাম্বার বই। এই যে অল্প কিছু আছে কিন্তু যা আছে তার সবটুকুই যখন বোঝাবে তখন দা ফিউ ব্যবহার করা হবে। আমি কি বোঝাতে পারলাম? ঠিক তেমনি ধরেন আমার লিটল শব্দটা আমরা এটা একটু লিখে নিই, তার মানে আমাদের অর্থটা কি দাঁড়াবে? তার মানে আমরা বললাম তার কাছে কিছু বই আছে, ফিউ শব্দের অর্থ কি দাঁড়াতে পারে? তার কাছে বই নেই বললে চলে, একমাত্র অলমোস্ট নো এই অর্থ প্রকাশ করতে পারে। ফিউ মানে কি বলেন তো? অলমোস্ট নো অর্থ প্রকাশ করে। তার মানে তার কাছে বই নেই বললেই চলে, তার কাছে বই নেই বললেই চলে। অথবা নট মেনি, এটা লিখতে হবে, নট মেনি। অথবা হার্ডলি এনি, আমরা এখানে লিখলাম হার্ডলি এনি, SARDLY, হার্ডলি এনি। মনে রাখতে হবে ফিউ শব্দের সিনোনিম হচ্ছে 3টা। আমার কাছে কোনো বই নেই চললে বলেছিল আই হ্যাভ নো বই না, আই হ্যাভ অলমোস্ট নো বুকস। আমার কাছে কোনো, আই হ্যাভ ফিউ বুকস, এই কথার মানে হচ্ছে আই হ্যাভ অলমোস্ট নো বুকস, আমার কাছে বই নেই বললেই চলে। ফিউ শব্দের অর্থ কয়টা বলেন তো? 3টা। একটা হচ্ছে অলমোস্ট নো, আরেকটা হচ্ছে অলমোস্ট নো, আর এটা হচ্ছে নট মেনি, আর হচ্ছে হার্ডলি এনি। এই ফিউ শব্দের অর্থ হচ্ছে কয়টা বলেন তো? 3টা। কখন বললাম? যখন তার কাছে আমি ইংরেজি বইয়ের কথা জিজ্ঞেস করলাম, সে তখন আমাকে এটা বলছে আমার কাছে বই নেই বললেই চলে, 2 একটা থাকলেও থাকতে পারে, আমার কাছে আছে তো অন্য বই আছে।
আচ্ছা, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার আফিউ কখন বললাম? তখন বললো যখন হুমায়ুন আহমেদের বই যখন পড়ছে, তার কাছে কিছু বই আছে হুমায়ুন আহমেদের, তার মানে তার কাছে কিছু বই আছে, সাম। আফিউ শব্দের অর্থ হচ্ছে সাম, SOME, সাম। আফিউ শব্দের অর্থ কি শোনা বলো তো? সাম। আফিউ শব্দের অর্থ কি? সাম। এটা একটু লিখতে হবে, খাতা লিখতে হবে। আফিউ শব্দের অর্থ কি বলেন তো? সাম। আচ্ছা, এরপরে দাফিউ, ওই যে 2 নাম্বার বইগুলো 19-20, হ্যাঁ, 2 নাম্বার বই। 2 নাম্বার বই তার কাছে কি অনেকগুলো আছে? না, অল্প কিছু আছে, তবে যে কয়টা আছে সবই 2 নাম্বার বই, সবই 2 নাম্বার বই। তার মানে নট মেনি বাট, নট মেনি, আমি এক্সাম্পল দিব, আরো প্রচুর এক্সাম্পল দিব, টেনশন নেই। নট মেনি বাট অল দেয়ার আর, নট মেনি বাট অল দেয়ার আর, TSERE, দেয়ার আর, নট মেনি বাট অল দেয়ার আর। ঠিক আপনারা একটু সাজা, যারা নোট করেন সুন্দর করে তারা একটু সাজায় লিখেন, যেহেতু আমার স্পেস কম এখানে। ফিউ, আপনি ফিউটা প্রথমে লিখবেন, আফিউটা দ্বিতীয়তে লিখবেন, দা ফিউটা আপনি তৃতীয়তে লিখবেন, এরপরে আপনি এইভাবে অর্থ লিখবেন। ফিউ শব্দের অর্থ কি দাঁড়ালো? একদম নেই বললেই চলে এবং নেগেটিভ অর্থ প্রকাশ করে। 3টা অর্থ দেয় প্রধানত, হার্ডলি এনি, তারপর হচ্ছে অলমোস্ট নো, আর এটা কি বললাম বলেন তো? আর এটা হচ্ছে নট মেনি। আর আফিউ শব্দের অর্থ কি দিবে? আফিউ শব্দের অর্থ দিবে কিছু আছে। আর দাফিউ মানে হচ্ছে আমাদের অল্প কিছু আছে, তবে যা আছে সবই 2 নাম্বার। আমার কাছে অল্প কিছু আছে, তবে যা আছে সবই 2 নাম্বার। বোঝাতে পারলাম? যা আছে তার সবটুকুই, যা আছে তার সবটুকুই, এমন ক্ষেত্রে আমাদের কি বসে? দাফিউ বসে। এই 3টা যদি বুঝে থাকেন তাহলে এই 3টা একদম ইজি, এই 3টা একদম ইজি। প্রথম কথা হচ্ছে লিটল শব্দের অর্থ কি দাঁড়াবে? ধরেন আপনাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার কাছে কি কোনো টাকা আছে? তোমার কাছে কি কোনো টাকা আছে? বলছে স্যার আই হ্যাভ লিটল মানি, আমার কাছে টাকা নেই বললেই চলে। মনে করেন আপনাদের একজনের নাম হচ্ছে মনে করেন যে মুতাব্বার আলী, সে আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই আমি আপনার এই 1350 টাকার কোর্স করতে পারবো না, আমার অনেক সমস্যা, আমার বিভিন্ন ধরনের সমস্যা, কলিকাতা যাইতে হয় কয়েকদিন পর পর, আমার অনেক সমস্যা, রোগ ব্যাধিয়েছি, বিয়ে করেছি, আমার টাকা পয়সা নেই, তো এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই বললেই চলে। ঠিক আছে, আপনি ফ্রিতে অ্যাড করে নেন। আমি তো সেই মাল না, ফ্রিতে অ্যাড করাবো না। আমি বললাম যে তখন এটা বললাম যে তোমাকে অ্যাড করানো হবে, তুমি বলো যে আমার কাছে টাকা পয়সা নেই বললেই চলে। তার মানে তার কাছে আসলেই টাকা পয়সা নেই। আই হ্যাভ লিটল মানি, আমার কাছে টাকা পয়সা নেই বললেই চলে। ঠিক কিছুদিন পর তাকে যখন ভর্তি করালাম না, একটু পরে কিছুদিন পরে ফোন দিয়ে বললো, ভাই আমি কলকাতা গেছিলাম, ওইখান থেকে কিছু হারবাল টারবাল নিয়ে আসলাম, কিন্তু অল্প কিছু টাকা আমার জমে গেছে, আপনি কি এখন ভর্তি নিতে পারবেন? এখন বললাম কেমন টাকা আছে? বলে যে আই হ্যাভ আ লিটল মানি, আমার কাছে অল্প টাকা আছে, আমার কাছে অল্প টাকা আছে। তার মানে সাম, লিটল মানে কি বলেন তো? সাম। আর লিটল শব্দের অর্থ কি? হার্ডলি এনি, অলমোস্ট নো, নট মেনি ছিল আগে, আর আনকাউন্টেবল কি আসবে? নট মাচ। 3টা লিখে ফেলবেন, অলমোস্ট নো, হার্ডলি এনি, আর নট মাচ, নট মাচ। এইবারও আমি ভর্তি নিলাম না, আমি ভর্তি না নিয়ে বললাম যে না, এখানে কোনো উল্টাপাল্টা চলবে না। ঠিক আছে, কবির ভাই এমনিতেই খুব অল্প টাকা ফি নেই, কারণ তার বউ না থাকলেও তার আরও অনেক কিছু আছে, তাদের খরচ করতে হয়, সেক্ষেত্রে আরও মানে টাকা পয়সা দেয়া লাগবে। সে তখন আমাকে বললো যে স্যার আমার কাছে 550 টাকা আছে। তখন আমাকে 550 টাকা আছে, 550 টাকা হয় না। তখন আমাকে বললো যে স্যার আমার কাছে অল্প কিছু টাকা আছে, তবে যতটুকু আছে সবটুকুই আমি আপনাকে দিয়ে দেবো। আমার কাছে অল্প কিছু টাকা আছে, যতটুকু আছে সবটুকুই আমি দিয়ে দিব। এই যে নট মাচ বাট অল দেয়ার আর, যা কিছু আছে অল্প কিছু আছে কিন্তু সবটুকু আমি দিয়ে দেবো, এমন অর্থে আমাদের কি ব্যবহার করা হবে? দা লিটল ব্যবহার করা হবে। সমস্যা অন্য জায়গায় হয় না, ফিউ আফিউ এইটা ব্যবহার করতে খুব সমস্যা হয় না, লিটল আ লিটল এটা ব্যবহার করতে খুব সমস্যা হয় না, কিন্তু আমাদের এই যে দা লিটল এবং দা ফিউ এটা ব্যবহার করতে একটু সমস্যা হয়ে থাকে। আমার এতদিনের পড়াশোনা এবং প্রশ্ন গবেষণা করে দেখা যায় এই প্রশ্নটা দা লিটল এবং দা ফিউ প্রশ্নের একটা নির্দিষ্ট প্যাটার্নে থাকে। সেই প্যাটার্নটা হচ্ছে একটু লিখে দিচ্ছি, এটা লিখবেন। আগে যা কিছু থাকো এগুলো দেখার দরকার নাই। দা ফিউ অবলিক লিটল, LITTLE লিটল, এদিক তাকান। দা ফিউ অথবা লিটল, দা ফিউ অথবা দা লিটল, দা ফিউ অথবা কি? দা লিটল। এরপরে UN অথবা CN, কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাম। এরপরে কি বলেন তো? প্লাস ক্লজ, CLAUSE, ক্লজ। এইরকম একটা স্ট্রাকচার থাকে, এরকম একটা স্ট্রাকচার থাকে। দা ফিউ অথবা লিটল, দা ফিউ অথবা কি? দা লিটল। এরপরে কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাম। আপনি শুধু একটু মনে রাখবেন যে এরপরে সাধারণত একটা ক্লজ থাকে, বিগত বছরের প্রশ্ন দেখাবো।
সাধারণত কি থাকে বলেন তো, একটা ক্লজ থাকে, বুঝতে পারলেন? চলেন আমরা একটা প্রশ্ন করি। প্রথমে দা লিটলের একটা প্রশ্ন করবো, প্রথমেই দা লিটলের একটা প্রশ্ন করবো। চলেন দা লিটলের খুঁজে বের করি। দা লিটলের একটা প্রশ্ন করবো, তারপরে এরপরে অন্য কিছু করবো। হ্যাঁ, দা লিটলের প্রশ্ন আছে নাকি? এই দেখেন, এই পাইছি জিনিস পাইছি, বলছেন 109 নাম্বার কোশ্চেন। 109 নাম্বার কোশ্চেন, খুব ভালো করে লক্ষ্য করেন। উই শুড ইউজ ডেস টাইম, উই শুড ইউজ ডেস টাইম। প্রথম কথা হচ্ছে এই যে টাইম, এই যে টাইম, একটু মনোযোগ, একদম শতভাগ মনোযোগ। এই যে টাইম আর এই যে কি বলেন, এই যে টাইম, এই যে টাইম, বুঝতে পারলাম? তো টাইমটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল নাউন। চলেন, দা লিটল হতে পারে, দা লিটল অফ হতে পারে, দা। প্রথম কথা হচ্ছে এই মাগারি দুটা কাট, দা ফিউ এবং দা মানে ফিউ আসবেই না। কেন আসবে না? কারণ টাইমটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো ফিউ এবং দা ফিউ বসতে পারে? পারে না। তার মানে হতে পারে কি বলেন তো, লিটল হতে পারে, দা লিটল হতে পারে, দা লিটল অফ হতে পারে। এখন জীবনে কোনোদিন দা লিটল অফ বলতে আমি কিছু পড়াইছি? এ দা লিটলের পর অফ বসে এরকম কোনো ডিটারমিনেন্ট আমি পড়াইছি? এরকম কোনো ডিটারমিনেন্ট পৃথিবীতে আবিষ্কার হয় না এখন, সুতরাং এগুলো হয় না। তাই বাকি থাকলো কে বলেন তো? মাগার 1 নাম্বার আর কোনটা বলেন তো? ডি নাম্বার। এবার স্ট্রাকচার দেখেন, উই শুড ইউজ, আমাদের ব্যবহার করা উচিত দা লিটল টাইম। এখন পৃথিবীতে সৃষ্টি থেকে শুরু করে এখন পর্যন্ত এত টাইম, ওই তুলনায় আপনার আমার জীবন খুবই অল্প সময়। এই 50 বছর 60 বছর খুবই অল্প সময়, ঠিক আছে? তো সুতরাং উই শুড ইউজ দা লিটল টাইম, আমাদের এই অল্প সময়টুকু ব্যবহার করা উচিত। উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ডস টু কমপ্লিট আওয়ার বকর চক্কর, ঠিক আছে? এরপরে দেখেন, এই যে এইখানে দেখেন সাবজেক্ট আছে, ভার্ব আছে, ডট ডট আছে, তার মানে এখানে একটা ক্লোজ আছে। সেকেন্ড দেখেন সাবজেক্ট আছে, ভার্ব আছে, তার মানে একটা ক্লোজ আছে। তার মানে কি দাঁড়ালো? দা লিটল প্লাস আনকাউন্টেবল নাউন, এরপরে ক্লোজ। বলেন আলোচনা এবং 190 নাম্বার বুঝতে পারলেন কিনা? তারপরে আমরা এইখানকার সবগুলা প্রশ্ন আজকে মূলত আমরা গতকালের আলোচনার উপর ভিত্তি করে আমরা প্রশ্ন আলোচনা করা হবে এবং সবগুলাই দেখানোর চেষ্টা করবে যে আপনার জগজগা ফকফকা কি করে হয়। বলেন আমি আবার জনম পাইলে আসব বৈরাগী হইয়া, ধারে ধারে খুঁজব তোরে, দারে দারে খুঁজব তোরে, তারা বাজাইয়া আমার নয়ন কান্দা কান্দা জেরে শুকাইয়া। ক্লাসগুলি মাথায় রাখার জন্য সুন্দর করে খুবই গুরুত্বপূর্ণ যেভাবে নোট দেওয়া। হ্যাঁ, ক্লিয়ার, নোট দেওয়া হবে ক্লাস শেষে। এই যে আজকের পরে ক্লাস দিয়ে নোট দেওয়া হবে, যে কোনো একটা লেকচার শিট শেষ হওয়ার পরে ক্লাস দেওয়া হবে। ওকে, হ্যাঁ আপনার ইব্রাহিম বুঝতে পারছি আপনার কথা ভাইয়া, ইসরাত জাহান। ওকে, এই একটু শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। এবার কমেন্ট করা বন্ধ, স্টপ কমেন্টিং। চলেন আমরা এবার আরেকটু আলোচনা করার চেষ্টা করি। মনে আছে আমরা কি ব্যবহার করছিলাম ওইখানে? ওই বক্সের ভিতরে কি কি ছিল এটা মনে রাখতে হবে। ওই বক্সের ভিতরে কি কি ছিল মনে আছে? ওই বক্সের ভিতরে ছিল আমাদের অনলি আ ফিউ এবং অনলি আ লিটল। আমরা বলছি অনলির সাথে এর সম্পর্ক, অনলি আ ফিউ হয়, অনলি আ লিটল হয়। তার মানে আপনাকে শুধু ফিউ এবং লিটল এটা চিন্তা করতে হবে। আর অনলির সাথে সবসময় এ বসবে, অনলি দা কখনো হয় না। যদি কোথাও টু মেনি থাকে, মেনি কার পূর্বে বসবে কাউন্টেবল, মাছ কার পূর্বে বসে আনকাউন্টেবল। চলেন আমরা প্রশ্ন ব্যাখ্যা করি। দেখেন, আচ্ছা 194 নাম্বার কোশ্চেনটা প্রথম করবো। 194 নাম্বার কোশ্চেন, 194 নাম্বার কোশ্চেন। এখন শতভাগ মনোযোগ দেন। এবার আমি প্রশ্নগুলো কিভাবে সলভ করি এটা একটু দেখেন। প্রশ্নগুলো আমি কি করে সলভ করি এটা একটু দেখেন। বলছে ডু ইউ হ্যাভ, তোমার কি আছে কি শোনা, টু ডু দিস আফটারনুন। বলছে এ তোমার কি কোনো কাজ আছে, নাহলে আমার আজকে বিকালে কোনো কাজ আছে, এটা করে দেওয়া লাগবে, ঠিক আছে? ইফ নট আই উড লাইক টু টেক ইউ টু এ মুভি। বুঝতে পারলেন? যদি আজকে বলছে আজকে বিকালে কি তোমার কোনো কাজ আছে, যদি কাজ না থাকে তাহলে আমি তোমাকে নিয়ে মুভি দেখতে যাব। বাংলা মুভি বুঝেনি তো, অন্ধকার রুম, আহ
দেখেন এরপরে প্রথম কথা হচ্ছে, দেখেন অপশন চিন্তা করেন, ওয়ার্ক ওয়ার্ক বলছে তোমার কি সন্ধ্যাবেলা কোনো কাজ আছে? কাজ বলতে সাহিত্যকর্মকে বোঝাইছে না, কাজ কি, ওয়ার্ক বলতে কাজকে বোঝাইছে। ওয়ার্ক কি কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? শোনা, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে এস যুক্ত হয় না, তার মানে একটা ভুল। এখন আনকাউন্টেবল নাউনের সাথে কি মেনি বসে না মাছ বসে? ওই যে ওই পাশে আনকাউন্টেবল নাউন মাছ বসে, তার মানে দুইটা ভুল। 2 নাম্বার দেখেন, ডু ইউ হ্যাভ মাছ ওয়ার্ক, তোমার কি মানে কাজ আছে কোনো আফটারনুন? এখন ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর পূর্বে মাছ বসতে পারে, এটা আপাতত নেওয়ার চেষ্টা করলাম। এরপরে মেনি ওয়ার্ক, ওয়ার্ক আনকাউন্টেবল নাউন কিন্তু মেনি বসে না, এটা ঠিক আছে কিন্তু এটা ঠিক নেই। এরপরে ওটা কি ছিল রে ভাই? আহারে একটা বেশি ছোট করে ফেললাম না। দেখেন ডি নাম্বারে কি আছে? মাছ ওয়ার্ক। এখানে ছিল তো মূলত মাছ ওয়ার্কস, এখানে মূলত ছিল কি বলেন তো? মাছ ওয়ার্কস ছিল। একটা প্রিন্টিং মিস্টেক করছে, এটা মিস্টেক করে নেবেন, ঠিক করে নেবেন। মাছ ওয়ার্কস ছিল, তার মানে আমাদের মাছ ওয়ার্কস তো হয় না, মাছ ঠিক আছে, ওয়ার্কস ঠিক নাই। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? বি নাম্বার। বুঝতে পারলেন কত সহজে করা যায়? 93 নাম্বার কোশ্চেন দেখার চেষ্টা করা হবে। মনোযোগ, শতভাগ মনোযোগ। দেয়ার আর নট ড্যাশ পিপল হেয়ার। খুব ভালো করে লক্ষ্য করেন, পিপল শব্দটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? পিপল শব্দটা কি কাউন্টেবল, পপুলেশন শব্দটা কি আনকাউন্টেবল? প্রথম কথা হচ্ছে পিপলের পূর্বে কি মাছ বসে? প্রথম কাটা। 2 নাম্বার হচ্ছে এ লট কখনোই বসতে পারে না, কি বসবে? এ লট অফ বসবে অথবা লটস অফ বসবে, তো সুতরাং এটাও কাটা। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে সাম পিপল মেনি পিপল, এদিক তাকান, মেনি পিপল এবং সাম পিপল, খুব মনোযোগ দিয়ে শুনুন। যদি একটা অপশনে দুইটাই থাকে, সাম অল এ লট অফ, এরা কাউন্টেবলের পূর্বে বসতে পারে, আনকাউন্টেবলের পূর্বে বসতে পারে। এক অপশনের একটা জিনিস দুইটার পূর্বেই বসতে পারে, আরেকটা জিনিস শুধুমাত্র একটার পূর্বে বসতে পারে, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনটা হবে? যেটা নির্দিষ্ট একটার পূর্বে বসে। সুতরাং আনসার কি বলেন তো? মেনি। যদি অপশনে মেনি না থাকতো তাহলে আমাদের সেক্ষেত্রে সাম দাগাইতে পারতাম। যদি আনসারে মেনি না থাকতো সেক্ষেত্রে সাম দাগাইতে পারতাম। সাম অল এ লট অফ এরা যদি থাকে এবং নির্দিষ্ট যদি কাউন্টেবল নাউনের ডিটারমিনার থাকে অথবা আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার থাকে, সেই ক্ষেত্রে আমাদের নির্দিষ্টতাকে প্রায়োরিটি দিতে হবে। চলুন আমরা আরেকটু করি। কোথায় জেনে গেছিলাম? দেখেন 182 নাম্বার কোশ্চেন। 182, দ্য ওয়ার্ড লিটল ইন দ্য সেন্টেন্স, দেয়ার ইজ লিটল হোপ ইন দ্য কেস। এই কেসে কি নাই? কি বলেন তো? কোনো আশা নাই। দেয়ার ইজ লিটল, লিটল শব্দের অর্থ কয়টা বলেন তো? 3টা। এখন প্রশ্ন, দেয়ার ইজ সাম, সাম মানে কি বলেন তো? আ ফিউ, তাই এটা হয় না। দেয়ার ইজ নো, ডাইরেক্ট নো আসবে না, দেয়ার ইজ নো ডাইরেক্ট নো আসবে না। দেখা যাক অন্য কিছু আছে কিনা। দেয়ার ইজ অ্যাম্পল অফ বকর সকর, দেয়ার ইজ অ্যাম্পল অফ বকর সকর, তার মানে অ্যাম্পল মানে প্রচুর, এটা হয় না। ডি নাম্বার নান অফ দ্য অ্যাবভ। আচ্ছা এবার দেখেন, দেয়ার ইজ লিটল হোপ ইন দ্য কেস। আমরা বলছি দেয়ার ইজ লিটল হোপ মানে আশা নেই বললেই চলে। যদি হার্ডলি এনি, অলমোস্ট নো এবং আমাদের কি বলেন তো নট মেনি, এই 3টা অপশনে না থাকে তখন আমরা ডিরেক্ট নেগেটিভটা দেখাতে পারবো। এই জন্য সঠিক অ্যান্সার এটা, সি নাম্বার। দেয়ার ইজ নো হোপ মানে এটার অর্থ কি? যেমন আই হ্যাভ লিটল মানে আমার কাছে টাকা নেই বললেই চলে। দেয়ার ইজ লিটল হোপ ইন দিস কেস, এই কেসে আশা নেই বললেই চলে, তার মানে দেয়ার ইজ নো হোপ, তার কোনো আশা নেই, নেগেটিভ অর্থ প্রকাশ করছে। ক্লিয়ার? যদি অপশন ওই রকম থাকে, হার্ডলি এনি থাকে, এরকম আমরা আরেকটা এক্সাম্পল দিচ্ছি নিচে, তখন আমাদের ওই হার্ডলি এনি অথবা অন্য কিছু আসবে। ওকে নেক্সট, পরে আমরা একটু জুম করতে হবে, এই তো। আচ্ছা এদিক তাকান, বলছে আর একটু জুম করতে হবে, তাই তো। 180 নাম্বার কোশ্চেন, 180 নাম্বার কোশ্চেন, 180। চলেন 180 নাম্বার কোশ্চেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সেন্টেন্স অফ আফিউ? আফিউ বলতে কি বোঝানো হয়েছে বলেন তো? দেখেন নট মেনি, হার্ডলি এনি, এটা কি দ্বারা কি বোঝায় বলেন তো? ফিউ। সাম দ্বারা কি বোঝায় বলেন তো? আফিউ। আর নট মেনি বাট অল দেয়ার, এটা না, নট না। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? সাম। আমরা জানি আফিউ শব্দের অর্থ কি বলেন তো? সাম। গতকালের ক্লাস যারা করেন নাই তাদের কিন্তু কষ্ট হচ্ছে, গতকালের ক্লাস যারা করছেন তাদের খুব মজা লাগার কথা। দেখেন পরবর্তীতে কোশ্চেন, পরবর্তী কোশ্চেন 176 নাম্বার কোশ্চেন। আই হ্যাভ গট ড্যাশ ফ্রেন্ডস। প্রথম কথা হচ্ছে ফ্রেন্ডস হচ্ছে কাউন্টেবল নাউন,
ফ্রেন্ডস হচ্ছে কি কাউন্টেবল নাউন। আচ্ছা, কাউন্টেবল নাউনের উপরে এ লিটল দা লিটল এগুলো বসানো হয়, ফিউ হতে পারে, ফিউয়ার হতে পারে, আফিউ হতে পারে। এখন এই জায়গায় ফিউয়ার কেন বসবে? কারণ ফিউয়ার তো কম্পারেটিভ। যদি দেন শব্দটা থাকে, যদি কম্পারেটিভ বোঝায় তখনই ফিউয়ার আসবে। ফিউয়ার কখন হয়? ফিউয়ার, ফিউয়েস্ট। ফিউয়ার কখন হয়? যখন কম্পারেটিভ বোঝায়। এখানে কম্পারেটিভ বোঝায় না, সুতরাং এটাও কাইট হতে পারে। আনসার এ নাম্বার, সি নাম্বার হতে পারে, ডি নাম্বার। আচ্ছা, সো আই এম নট লোনলি। আই এম নট লোনলি, আমার কিছু ফ্রেন্ডস আছে, এই কারণে আমি একা না। দেখেন এই প্রশ্নটা কিভাবে, আবার প্রশ্নকর্তা কিভাবে প্রশ্ন করতে পারে। বলছে আই হ্যাভ গট ড্যাশ ফ্রেন্ডস সো আই এম নট লোনলি। আমার কিছু বন্ধু আছে, এই জন্য আমি একা না। আমার কিছু বন্ধু আছে, আমার কিছু অর্থে কি বলেন তো? আফিউ। এবার প্রশ্নকর্তা যদি এই প্রশ্নটা চেঞ্জ করে দেয়, আই হ্যাভ গট ড্যাশ ফ্রেন্ডস সো আই এম, এই যে নটটা কেটে দেয়, সো আই এম, এই নটটা যদি কেটে দেয়, নট যদি কেটে দেয়, আই এম লোনলি, সো আই এম লোনলি, তখন আর আনসার আফিউ আসবে না, তখন আনসার কোনটা আসবে? আমার বন্ধু নেই বললেই চলে, সো তাই আই এম লোনলি, তাই আমি একা, আমি নিঃসঙ্গ। বোঝাতে পারলাম? তো প্রশ্ন প্যাটার্ন ঘুরে যেতে পারে, কিন্তু আপনার বেসিক ঠিক থাকলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। চলেন আমরা আরো দু একটা করি। আচ্ছা, গুরুত্বপূর্ণ আলোচনা দেখেন 174 নাম্বার। দেয়ার ইজ ড্যাশ ওয়াটার অথবা মিল্ক ইন দ্য গ্লাস। গ্লাসে অল্প কিছু পরিমাণ পানি আছে বা কি পরিমাণ পানি আছে দেখার চেষ্টা করা হোক। আ লিটল, এরপরে মাছ, এর স্মল। স্মল শব্দটা আসে না। এরপরে এই এ নাম্বার অফ অথবা এ অ্যামাউন্ট অফ, এর মাঝখানে বিগ শব্দটাও আসে না। তাহলে বাকি থাকে আ লিটল অথবা মাছ। প্রশ্ন কইছে দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য গ্লাস। এখন গ্লাসে মাছ মানে অনেক বেশি, গ্লাসে অনেক বেশি পানি থাকতে পারে না, গ্লাসে অল্প পানি থাকে। এই জন্য আমাদের দেয়ার ইজ এ লিটল, গ্লাসে অল্প পরিমাণ পানি আছে। বুঝতে পারলাম? এইখানে যদি ইন দ্য গ্লাস এটা কেটে দিয়ে ইন দ্য ওশান দিয়ে দেয়, ইন দ্য রিভার, RIV, রিভার অথবা ইন দ্য ওশান, তখন আর অপশন এ লিটল না হয়ে তখন এই মাছ হয়ে যাবে। কিন্তু আপনি এইটা তো মুখস্থ করতে পারবেন না, কোথায় ইন দ্য ওশান আছে, কোন ইন দ্য রিভার আছে। আপনার বেসিক যখন ডেভেলপ হয়ে যাবে, আপনার এই আলোচনা যখন বুঝে যাবেন, তখন আপনার প্রশ্ন আকাশ থেকে বানায় দিলেও কোনো সমস্যা হওয়ার কথা নয়। ওকে, আমরা আরো কিছু প্রশ্ন আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আলোচনা করার চেষ্টা করবো 155 নাম্বার কোশ্চেন, 152 নাম্বার কোশ্চেন যথেষ্ট বড় করা হয়েছে। 152 নাম্বার কোশ্চেন, 152, হুইচ চোজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমি আপনাদের জন্য কাজ দিব, একটু ওয়েট করেন। উই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু ইন সামার। সামারে করার মতো অনেক কাজ আছে। মেনি ওয়ার্কস, এই দুইটাই ভুল আছে, মেনি এবং ওয়ার্কস দুইটাই ভুল আছে। অপশন বি নাম্বার দেখেন, উই হ্যাভ মাচ ওয়ার্কস, মাচ ঠিক আছে কিন্তু ওয়ার্কস ঠিক নেই। এরপর দেখেন উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু, আ লট অফ ঠিক আছে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটার পূর্বেই বসতে পারে, ঠিক আছে। উই হ্যাভ মেনি, এ লট অফ, মানে মেনি এবং এ লট অফ দুইটা একসাথে বসলে রিডান্ডেন্সি হয়। আপনাদের একটা অধ্যায় আছে রিডান্ডেন্সি, লেকচার শিট 19, ওইখানে আমরা পড়াবো যে একই অর্থবোধক দুইটা শব্দ এক সেন্টেন্সে ব্যবহার করলে ওটা বাহুল্য দোষ হয়, এই কারণে হয় নাই। দুইটা প্লুরাল একসাথে ব্যবহার করা যায় না। আচ্ছা, উই হ্যাভ লট অফ ওয়ার্ক, আমরা বলছিলাম কি লট অফ হতে পারে না, লটস অফ হয় অথবা এ লট অফ হয়। এখানে কি মিসিং আছে বলেন তো? এ মিসিং আছে। সঠিক আনসার কোনটা বলেন তো? সি নাম্বার। সঠিক আনসার কোনটা বলেন তো? সি নাম্বার। আচ্ছা, আপনাদের পালা, করেন 154 নাম্বার কোশ্চেন। দে হ্যাভ লিটল মানি, দে হ্যাভ নো মানি এট অল, দে হ্যাভ ইয়েট সাম মানি, দে হ্যাভ অলমোস্ট নো মানি, দে হ্যাভ কোয়াইট সাম মানি। দ্রুত 154 নাম্বার কোশ্চেন করেন গতকালের আলোচনা এবং আজকের আলোচনার প্রেক্ষিতে। নাম্বার দিবেন 154 নাম্বার আনসার কোনটা হয়, দ্রুত নাম্বার দিবেন। আল্লাহ, একশো 154 নাম্বার দ্রুত। এ বি, এ নাম্বার বি নাম্বার। ওকে, দেখা যাক কার কি হয়। এই কোশ্চেনটা একটু আগে আলোচনা করছিলাম।
এই কোশ্চেনটা একটু আগে আলোচনা করছিলাম, দেয়ার ইজ নো হোপ। বলছে লিটল শব্দের অর্থ কি? দে হ্যাভ লিটল মানি, তাদের কাছে টাকা আছে। এখানে সরাসরি নেগেটিভ আছে, দে হ্যাভ নো মানি অ্যাট অল, তাদের কাছে টাকা নেই বললেই চলে। আমরা বলছিলাম এটা যদি অপশন না থাকে তখন আমরা ব্যবহার করব। আমাদের কি আছে? দে হ্যাভ অলমোস্ট নো। সঠিক আনসার কোনটা বলেন তো? বি নাম্বার। কেন? লিটল শব্দের অর্থ কি বলেন তো? অলমোস্ট নো, নেই বললেই চলে। বুঝতে পারলেন? নেই বললেই চলে। ওকে, এ নাম্বার না বি নাম্বার। যারা এ নাম্বার বলছেন তার মানে আগের কোশ্চেনটা তারা আপনারা ভালো করে বুঝতে পারেননি। বুঝাতে পারলাম? 155 নাম্বার সেম কোশ্চেন। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস মিনস হি হ্যাজ ড্যাশ। তার হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তার কিছু বন্ধু আছে, তার মানে অলমোস্ট নো ফ্রেন্ডস, তার বন্ধু নেই বললেই চলে। 156 নাম্বার কোশ্চেন করেন দেখি। 156, ড্যাশ মিল্ক হি গেভ মি হ্যাজ বিন স্প্লিট, চুজ দ্য কারেক্ট অপশন। দ্রুত আনসার করেন। অপশন আ, অপশন বি, অপশন সি, অপশন ডি, অপশন ই। ও মা গো, 156 কুইক। 156 নাম্বার দিয়েন প্লিজ। নাম্বার একটু কষ্ট করেন না, এত অলস হলে তো হবে না শোনা। নাম্বার দিয়ে তাহলে আমি বুঝবো কোনটা কোনটা বলছেন। 256 কোথায়? আমি 156। এ জাহাঙ্গীর আলম। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। দ্রুত প্রত্যেকের আনসার চাই, আমি দেখছি। ম্যাক্সিমামের হয়ে গেছে। আচ্ছা দেখেন কি বলছিলাম, এই যে কাউন্টেবল অথবা আনকাউন্টেবল, এরপরে কি আছে বলেন তো? এই যে ক্লজ আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব থাকলেই হবে। হ্যাজ বিন স্প্লিট মানে হচ্ছে তো আপনার দানা ভেঙে গেছে, দানা ছেড়ে দিয়েছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। একজন বলছেন স্প্লিট শব্দের অর্থ কি? আচ্ছা, তার মানে আমাদের কি বলেন তো? মিল্ক আনকাউন্টেবল নাউন, দুধ কি গণনা করতে পারেন? এটা পরিমাপ করা যায়। সুতরাং আমাদের কি আসবে? দা লিটল। কোথায় দা লিটল? এই যে, কত সহজ না? চলেন এটা করার চেষ্টা করি আমরা, এটা করার চেষ্টা করি। দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোডস টুডে, অনেক বেশি ট্রাফিক। দেখেন আমরা বলেছিলাম ট্রাফিক এবং ট্রাফিক জ্যাম। ট্রাফিক শব্দের আনকাউন্টেবল নাউন এবং ট্রাফিক জ্যাম শব্দের হচ্ছে, ট্রাফিক মানে হচ্ছে পুরোনো সিস্টেমটা আনকাউন্টেবল, আর ট্রাফিক জ্যাম মানে ওই যে একটু একটু জ্যাম বেঁধে যাচ্ছে, জ্যাম বেঁধে যাচ্ছে, জ্যাম বেঁধে যাচ্ছে, ওটা হচ্ছে ট্রাফিক জ্যাম। ট্রাফিক শব্দের আনকাউন্টেবল, সুতরাং এর সাথে আমাদের কি এস বাই যুক্ত করা যাবে? যাবে না। কিন্তু আমাদের ফিউ যুক্ত করা যাবে না, সুতরাং অপশন এ নাম্বার বল। ভেরি মাচ ট্রাফিক, ভেরি মাচ ট্রাফিক, ভেরি মাচ ট্রাফিক। এটা হচ্ছে আমাদের মাছ শব্দের আনকাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারে এবং ট্রাফিক শব্দটা ঠিক আছে। বেরি শব্দটা আমাদের মোটামুটি ব্যবহার করে, যে আমরা দেখি আরো আরো বেটার এই পাওয়া যায় কিনা। টু মাচ ট্রাফিক আর টু মেনি ট্রাফিক, মেনি বসবে না। এবার আপনি আনসার দেখবেন
ভেরি মাচ ট্রাফিক এর চেয়ে টু মাচ ট্রাফিক দেওয়া আছে। আমরা অনেক বেশি বোঝাতে টু মেনি এবং টু মাচ ব্যবহার করি। অনেক বেশি বোঝাতে কাউন্টেবল নাউনের পূর্বে টু মেনি এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে টু মাচ ব্যবহার করি, নট ভেরি। বোঝাতে পারলাম? এই জন্য সঠিক অ্যান্সার সি নাম্বার। ওকে, আরেকটা কোশ্চেন করার চেষ্টা করব। সব পারবেন। 163 নাম্বার 166 আই নিড ড্যাশ সুপ টু ওয়াশ মাই ড্রেস। আমার সাবান দরকার কিছু পরিষ্কার করার জন্য। দেখেন, আমরা বলছিলাম কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করার জন্য ফ্রেজ যুক্ত করতে হয়। সাবান আনকাউন্টেবল নাউন, একে ফ্রেজ যুক্ত করার জন্য আমাদের দেখেন কি ব্যবহার করা হতে পারে। আমাদের আ পিস অফ, আই নিড আ পিস অফ সুপ। আমাদের এক টুকরা সাবান দরকার, এক টুকরা। আপনি যেটা ব্যবহার করেন, আমরা যেটা ব্যবহার করি, এটা এক টুকরা সাবান। সাবানের বিশাল টোটাল সাবান কেমিক্যাল জিনিসটাকে বোঝাচ্ছে না, শুধুমাত্র এক টুকরা কেটে আপনাকে দিচ্ছে, এটা এক টুকরা সাবান বোঝাচ্ছে। এ পিস অফ সুপ, এনি হয় না, তারপরে এ হয় না, আমাদের আনকাউন্টেবল নাউনের উপর এটা বসতে পারে না। মাছ, একজন মানুষের গোসল করার জন্য এক টুকরা সাবান দরকার, অনেক সাবান দরকার নেই। দ্যাট ইজ আমাদের আনসার কোনটা বলেন তো? এটা। ওকে, এই কোশ্চেনটা করার চেষ্টা করবো আমরা। 168 ইন দিস ডিসপ্লে ইজ অন সেলফ। ডিসপ্লেতে যা আছে তা বিক্রি করার জন্য রাখা হয়েছে। এক নাম্বার দেখেন, ইচ ফার্নিচার। এদিক তাকান। ফার্নিচার বলতে কি বলেন তো আমাদের? কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন? অবশ্যই আনকাউন্টেবল নাউন। ফার্নিচার বলতে টোটাল সিস্টেমটাকে বোঝানো হয়েছে। আর ফার্নিচারের কাউন্টেবল নাউন কি? যে চেয়ার, টেবিল, বক্কর চক্কর, টুল, এইগুলা বেঞ্চ টেন্স, এগুলো সব কিছু। তো ফার্নিচার আনকাউন্টেবল নাউনের সাথে কি এসবাস যুক্ত হয়? না শোনা, এসবাস যুক্ত হয় না, সুতরাং এটা হয় না। অপশন বি নাম্বার, ইচ পিসেস অফ ফার্নিচার। এদিক তাকান। ইচ মানে কি? প্রত্যেকেই। আমরা সাবজেক্ট বা এগ্রিমেন্টে পড়বো ইচ, এভরি, আইদার, নেদার, এগুলার পরে নাউনটা সিঙ্গুলার হয়। নাউনটা কি বলেন তো? ইচ স্টুডেন্টস হয় না, ইচ স্টুডেন্ট হয়। ইচ বয়েস হয় না, ইচ বয় হয়। এই কারণে আমাদের ইচ পিসেস হবে না। ইচ যদি এখানে পিস থাকতো, PIEC, পিস থাকতো, তাহলে এটা সঠিক অ্যান্সার হতে পারতো। এটা ভুল হচ্ছে এই কারণে। 2 নাম্বার, ইচ পিস অফ ফার্নিচার। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? এটা। এখন প্রশ্ন হচ্ছে ইচ ফার্নিচার কেন হলো না? ইচ ফার্নিচার কেন হলো? প্রত্যেকটা ফার্নিচার তো হতে পারে না। আপনি ফার্নিচারকে যখন আমরা ব্যবহার করব, যখন আমরা আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল হিসাবে ব্যবহার করি, তখন আমাদের ফ্রেজ যোগ করতে হয়। আর ফ্রেজের মাঝখানে অফ থাকে, এটা গতকালের ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর দ্যাট ইজ এই কারণে ডি নাম্বার হয় না, এই কারণে সি নাম্বার আনসার। বুঝতে পারলেন? তারপরে দেখি চলেন আরো আছে কিনা, লাস্টের দিকে একটু দেখি। আচ্ছা, এগুলা যেটা দেয়া আছে পরীক্ষার আগে একবার চোখ বোলানোর জন্য বলা হয়েছে। পরীক্ষার আগে একবার চোখ বোলাবেন, নিচের কোনটা কমন নাউন, প্রপার নাউন, কালেক্টিভ নাউন, এগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করা হয়েছে। ওকে, আচ্ছা, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। 201 নাম্বার কোশ্চেন। 201 নাম্বার কোশ্চেন কি? দেয়ার আর টু মেনি ড্যাশ। দেয়ার আর টু মেনি, অনেক বেশি বিজ্ঞাপন আছে ডিউরিং দ্য টেলিভিশন শোজ। টেলিভিশন শো অনেক বেশি বিজ্ঞাপন আছে, মনে রাখতে হবে। অ্যাডভার্টাইজিং, এটা হচ্ছে নন কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল, ইউএনসি, আনকাউন্টেবল নাউন। অ্যাডভার্টাইজিং মানে হচ্ছে বিজ্ঞাপন দেওয়া, টোটাল সিস্টেমটাকে বোঝানো হয়। আর অ্যাডভার্টিজমেন্ট এটা হচ্ছে কাউন্টেবল নাউন। এই যে হঠাৎ করে মনে করেন একটা সিনেমা চলতেছে বা নাটক চলতে, হঠাৎ করে দেখছেন পরিমাণে তিব্বত সোনো পাউডার এরকম একটা কিছু একটা বলে দেয়, এই অংশটাকে বিজ্ঞাপন বলা হয়। তা সুতরাং অ্যাডভার্টাইজিং হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, অ্যাডভার্টিজমেন্টস সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। যেহেতু টু মেনি আছে, তার মানে এসব্যাক যুক্ত হবে, এখানে হয় না। অ্যাডভার্টাইজিং, এখানে অ্যাডভার্টিজমেন্টস, সঠিক অ্যান্সার কোনটা বলতে? ডি নাম্বার। ক্লিয়ার কনসেপ্ট? চলেন আমরা আরো 2-1 করি। চলেন আমরা আরো 2-1 করি, আরো 2-1 করার চেষ্টা করি। ওকে, 197 নাম্বার কোশ্চেন। 197 নাম্বার কোশ্চেন। আই ডোন্ট হ্যাভ ড্যাশ স্পেয়ার টাইম দিস ডেজ। এই সকল দিনে আমার কাছে তেমন কোনো সময় থাকে না। খুব বুঝতে পারলাম, এই সকল দিনে আমাদের কাছে তেমন কি থাকে না? সময় থাকে না। টাইমটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবলের পূর্বে মেনি বসে, প্রথমেই কাটা। আর কে আছে? মোর, কম্পারেটিভ বোঝাই নাই। এখন প্রশ্ন হচ্ছে, হতে পারে মাছ, হতে পারে সাম। হতে পারে মাছ, হতে পারে সাম। আমরা বলছি
সাম এবং মাস দুইটা থাকলে একটা হচ্ছে ডিরেক্টলি বসে, একটা ইনডিরেক্টলি বসে, একটা দুইটার পূর্বেই বসে, একটা ডিরেক্টলি বসে। সঠিক আনসার কোনটা বলেন তো? বি নাম্বার হবে। চলেন আমরা আরেকটা করি। সবগুলো করা আছে। হ্যাঁ, দেয়ার ইজ লিটল ওয়ার্ক ইফ ইউ ওয়ার্ক, তারপরে লট অফ ফটো কষ্ট করে, এগুলো সব করা আছে। হ্যাঁ, আমরা দেখি আরো দুই একটা কঠিন প্রশ্ন পাই কিনা। একটা কঠিন প্রশ্ন পাইছি, একটু ঝামেলা হতে পারে। এটা দেখেন 175 নাম্বার, এটা আপনারা করেন তো। 175 দ্রুত, 175 আপনারা করেন। 175 175 175 দ্রুত করেন। দ্রুত দ্রুত। 175 175 কি আছে এটা? তন্দ্রা নাকি তামারা? আরে কাকা, তোমারা বা তামারা স্পিক্স ভেরি ড্যাশ রাশিয়ান। এখানে খুব ভালো করে লক্ষ্য করেন, রাশিয়ান। এইখানে রাশিয়ান বলতে একটা দেশের সব ভাষা আসলে গণনা করা যায় না। কারণ আমি আপনাকে বলি, আপনি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করেন, সিলেট অঞ্চলের ভাষা যদি আপনি এক একটা পৃথিবীর এক একটা অঞ্চলে এত পরিমাণ উপভাষা বা কথ্য ভাষা আছে, এত পরিমাণ উপভাষা বা কথ্য ভাষা আছে বা নিয়ম শৃঙ্খলা আছে, এটা আসলে গণনা করা যায় না। এখানে রাশিয়ান বলতে রাশিয়ার উপভাষাকে বোঝানো হয়েছে, রাশিয়ার কথ্য ভাষাকে বোঝানো হয়েছে, রাশিয়ার ভাষাশৈলীর রীতিনীতিকে বোঝানো হয়েছে। দেখেন, তোমারা স্পিক্স ভেরি ড্যাশ রাশিয়ান বাট শি নোজ, সে জানে ড্যাশ ওয়ার্ডস, কিছু ওয়ার্ড জানে। তা ওয়ার্ডটা হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের পূর্বে কিছু অর্থে শি নোজ ড্যাশ আফ ইউ হতে পারে। আর সে কি বলেন তো? ভেরি লিটল। আমাদের কি বলেন তো? আমাদের মানে ভেরি লিটল বলতে লিটল একদমই বলে না, নেগেটিভ, এই নেগেটিভটাকে আরও উচ্চমাত্রার জন্য নেওয়ার জন্য, আরও বেশি হাইলাইটেড করার জন্য ভেরি লিটল ব্যবহার করা হয়েছে। তার মানে এই ভদ্রমহিলা স্পিক্স ভেরি লিটল রাশিয়ান, রাশিয়ান ভাষা বলতেই পারে না, রাশিয়ান সম্পর্কে রাশিয়ান ভাষা বলতেই পারে না। রাশিয়ান শব্দটা যদি কনফিউশন হয় তাহলে ম্যাকমিলান ডিকশনারি অথবা লংম্যান ডিকশনারিতে সার্চ দেবেন, ওখানে লিখবেন, লেখা আছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে? আর শি নোজ ফিউ ওয়ার্ডস, সে কিছু শব্দ জানে, সে বলতে পারে না, সে কিছু শব্দ জানে। সঠিক অ্যান্সার বি নাম্বার। একজন বলছিল 199 নাম্বার। আজকে কোশ্চেন আমি নিচ্ছি না, আজকে কোশ্চেন নিচ্ছি না। কোশ্চেন আগে বাসায় সলভ করেন, তার পরবর্তীতে হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, 99 নাম্বার দেখার কি আছে আমাদের, খুব ভালো করে লক্ষ্য করেন। 99 নাম্বার কোশ্চেন, ড্যাশ থ্যাঙ্কস গো টু ইউ ফর ইউর জেনারাস হেল্প। জেনারাস হেল্প। অপশন বি নাম্বার কি আছে বলেন তো? মাচ। অপশন সি নাম্বার মেনি। অপশন এ নাম্বার আ লিটল। অপশন এ নাম্বার এত। এখন প্রশ্ন হচ্ছে এই যে থ্যাঙ্কস শব্দটা, এখানে থ্যাঙ্কস শব্দটা দেখেন, এখানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে থ্যাঙ্কস আর একটা হচ্ছে প্রবলেমস। একই প্রশ্ন, একটা হচ্ছে থ্যাঙ্কস আর একটা হচ্ছে প্রবলেমস। থ্যাঙ্কস শব্দটাতে এস যুক্ত থাকার কারণে আমাদের এটা প্লুরাল হলো, প্লুরালের কারণে আমাদের কাউন্টেবল হলো। কাউন্টেবল নাউনের পূর্বে লিটল বসতে পারে, বসতে পারে না, এ লিটল বসতে পারে, বসতে পারে না, মাছ বসতে পারে, বসতে পারে না। সঠিক অ্যান্সার কোনটা? এটা সি নাম্বার। আবার নিচের কোশ্চেনটা একটু সলভ করেন। রফিক অলওয়েজ হ্যাজ ড্যাশ প্রবলেম উইথ হিজ টোজ। রফিকের সবসময় তার সাথে সমস্যা বাইজেই থাকে। এখন প্রবলেমস মানে কি বলেন তো? প্লুরাল কাউন্টেবল নাউন। দ্যাট ইজ আমাদের এটা বসতে পারে না, এটা বসতে পারে না, এটা বসতে পারে না। সঠিক অ্যান্সার ডট ডট। বাকি যেগুলো আছে এগুলো নিজেরা করবেন, কিছু প্রশ্ন বাসায় প্র্যাকটিসের জন্য রাখতে হবে। এরপরে আমাদের 3টা লেকচার শেষ হওয়ার পরে আমাদের একটা সলভ ক্লাস হবে, 2 ঘন্টা ব্যাপী একটা সলভ ক্লাস হবে। ওইখানে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ওই সেশনটাই দেখা হবে। আমার বিশ্বাস এখানে কারো কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ। ক্লিয়ার? আমরা আরেকটা ছোট একটা টপিক নিয়ে কথা বলবো। 4টা এক্সপ্রেশন লিখবো, এটা আমাদের কাজে লাগে। 4টা এক্সপ্রেশন লেখেন, 4টা এক্সপ্রেশন লেখেন। ও আচ্ছা, 4টা এক্সপ্রেশনের আগে আমাদের একটা জিনিস বাকি আছে একদম প্রথম দিকে, এটা আমাদের জেরান্ড এবং পার্টিসিপল করতে যেয়ে লাগবে।
জেরান্ড এবং পার্টিসিপল করতে যে লাগবে সেটা হচ্ছে এই জায়গাটায়। আপনি একটা লেকচার শিট থেকে যদি এত প্রশ্ন সলভ করেন, এরপরে আরো কিছু থাকে? বলেন, এত প্রশ্ন সলভ করলে কি আরো কিছু থাকে? আপনার সমস্যা থাকার কথা নয়। একটা জিনিস আমরা বাকি গেছিলাম, একটু একটু এই রেখে গেছিলাম। আমরা টোটাল নাউন অধ্যায়টা পড়ে ফেলছি। এইবার আমরা একটু ছোট্ট একটা টপিক পড়বো, সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন। আর প্রশ্ন হচ্ছে কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক। কম্পাউন্ড নাউন মানে কি শোনা বলেন তো? যৌগিক। কম্পাউন্ড মানে কি? যৌগিক। এখন যৌগিক কি একটা দিয়ে হয়? যৌগিক হয় বলেন তো? দুইটা দিয়ে। যদি যৌগিক হয়, যৌগিক নাউন মানে হচ্ছে, কম্পাউন্ড মানে হচ্ছে একাধিক ওয়ার্ড মিলে যখন নাউন হয়। দুইটা ওয়ার্ড আলাদা আলাদা অন্য পার্টস অফ স্পিচ, কিন্তু দুইটা মিলে একসাথে আমাদের নাউন হয়। যেমন আমি এখানে কি বলা হয়েছে যে কম্পাউন্ড নাউন গঠন হতে পারে কি কিভাবে। কম্পাউন্ড নাউন গঠন হতে পারে কি কিভাবে? দেখুন, এদিক তাকান, একটু তাকান, এটা একটু দেখে নিন। পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আপনার জানা থাকে এই কম্পাউন্ড নাউন, এই কনসেপ্টটা জেরান্ড এবং পার্টিসিপলের ক্ষেত্রে কাজে লাগবে। দেখেন, রিভার শব্দটা আলাদা করে একটা নাউন, ব্যাংক শব্দটা আলাদা করে একটা নাউন। রিভার শব্দটা আলাদা করে একটা নাউন, ব্যাংক শব্দটা আলাদা করে একটা নাউন। আবার রিভার, ব্যাংক, নদীর পার, দুইটা মিলে হচ্ছে আলাদা একটা নাউন, সিস্টেম একটা নাউন। তার মানে আমাদের এই যে এদিকে দেখেন নাউন প্লাস নাউন, এটা আমাদের হতে পারে। আমি বোঝাতে পারলাম? আচ্ছা, এরপরে দেখেন নাউন প্লাস জেরান্ড, খুব ভালো করে লক্ষ্য করেন। নাউন প্লাস আর কিভাবে হতে পারে? নাউন প্লাস জেরান্ড হতে পারে। হ্যান্ড মানে হচ্ছে কি বলেন তো? আমাদের নাউন। রাইটিং শব্দটা জেরান্ড। এই দুইটা শব্দ মিলে আমাদের একটা নাউন হয়েছে হ্যান্ড রাইটিং। হ্যান্ড রাইটিং বলতে এখানে দুইটাকে বোঝাচ্ছে না, শুধু হাতের লেখাকে বোঝাচ্ছে। তার মানে একটা কম্পাউন্ড নাউন হলো। জেরান্ড প্লাস হচ্ছে নাউন হতে পারে, যেমন হোয়াইট ইংলিশ, ড্রাইভিং লাইসেন্স, এরকম আরো হিউজ হয়। তারপর হচ্ছে রিডিং রুম, তারপর হচ্ছে সুইমিং পুল, এগুলো সব কি বলেন তো? কম্পাউন্ড নাউন। মানে দুইটা শব্দ একসাথে হয়ে নির্দিষ্ট একটা নাউন হয়েছে, এই কারণে এদেরকে কম্পাউন্ড নাউন বলা হয়। প্রেপোজিশন প্লাস নাউন হতে পারে, যেমন আফটার হচ্ছে একটা প্রেপোজিশন, নুন শব্দের হচ্ছে নাউন। তা আফটার নুন দুইটা মিলে বিকালকে বোঝাচ্ছে। দুইটা শব্দ, একটা প্রেপোজিশন আর একটা নাউন, দুইটা মিলে একটা নাউন গঠন করা হয়েছে, এই কারণে এটাকে কি বলা হয়? কম্পাউন্ড নাউন বলা হয়। তারপর ইনকাম, দেখেন ইন এবং কাম, সাধারণত কাম হচ্ছে ভার্ব, আর ভার্বের পূর্বে ইন ব্যবহার করলে ইনটা প্রেপোজিশন হয় না, অ্যাডভার্ব হয়ে যায়। এটা আমরা পার্টস অফ স্পিচ অধ্যায়ে আরো খুব ভালো করে পড়তে পারবো। এই জন্য ইন এবং কাম দুইটা শব্দ ছিল, এই দুইটা শব্দ মিলে একটা নাউন হয়েছে। ইনকাম শব্দ হচ্ছে আয়, একটা সিঙ্গুলার নাউন। আচ্ছা, এরপর হচ্ছে নাউন প্লাস ভার্ব, খুব ভালো করে লক্ষ্য করেন। সান মানে কি? সূর্য, একটা নাউন। আর রাইজ মানে উদয় হওয়া। তার মানে নাউন এবং ভার্ব মিলে হচ্ছে আমাদের দুইটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড মিলে আমাদের এখানে একটা ওয়ার্ড হয়েছে। দ্যাট ইজ হচ্ছে কি আমাদের বলেন তো? এই তো লাস্টে ভার্ব প্লাস নাউন, এটা জানেন সবাই, ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পল কিরকম হয়, প্রশ্ন কিরকম আসে, এই জায়গাটা থেকে একটু দেখার চেষ্টা করি। 8 নাম্বার কোশ্চেন। 8 নাম্বার, দিস ইজ মাই রাইটিং টেবিল। দেখেন, রাইটিং টেবিল, রাইটিং টেবিল এটা হচ্ছে আমার পড়ার টেবিল। এই দুইটা মিলে হচ্ছে একটা নাউন। কমপ্লিমেন্ট না, কম্পাউন্ড নাউন। সুতরাং এইখানে রাইটিং টেবিলটা কি বলেন তো? কম্পাউন্ড নাউন। হুইজ ওয়ান ইজ কি বলছে বন্ধু? হুইজ ওয়ান ইজ কম্পাউন্ড নাউন। এন্টারটেনমেন্ট না, হার্ড ব্রাশ, হলিডে, কম্প্রেশন। দেখি, সাত নাম্বার কোশ্চেন কি আছে আমাদের? ডি নাম্বার, দেখেন কম্প্রেশন এগুলো নির্দিষ্ট একটা নাউন। হলিডে আমাদের একটা নাউন, এন্টারটেনমেন্ট একটা নাউন। এই যে হেয়ার, এই যে ব্রাশ, আলাদা হেয়ারের অর্থ আছে, আবার ব্রাশের অর্থ আলাদা আছে। হেয়ার ব্রাশ দুইটা মিলে হচ্ছে হেয়ার ব্রাশ, চুলের আশ্রানি, কম্পাউন্ড নাউন। এই কনসেপ্টটুকু জাস্ট মনে রাখেন যে কম্পাউন্ড নাউন বলে একটা টপিক আছে, যেখানে একাধিক ওয়ার্ড মিলে একটা সিঙ্গুলার নাউন হতে পারে, যেমন হেডমাস্টার, এরকম হতে পারে। বুঝতে পারলাম? নাউনের অধ্যায়টা আমাদের এতটুকু, যতটুকু আমরা 3টা ক্লাসে আলোচনা করছি মনে হয়, খুব সম্ভবত 3টা ক্লাসে আমাদের নাউনের বিস্তারিত যতটুকু আলোচনা করছি, এর বেশি আর দরকার নেই, এর বেশি আর দরকার নেই। আর আরো কিছু টুকটাক জিনিস কথা বলা যায়, কিন্তু এটা মাথাকে সর্বোচ্চ আপনার মাথাকে ডাম্প করবে, আপনার এটা আরো আপনাকে ক্ষতি করবে। এর বেশি লাগার দরকার নেই, এর বেশি লাগবে না। আরো কিছু সুপারলেটিভের কাজ আছে, এটা আমরা যখন ডিগ্রি পড়বো তখন ওইখানে আলোচনা হয়ে যাবে। দ্যাট ইজ এই নাউন এবং ডিটারমিনার যতটুকু বলা আছে এতটুকু এনাফ, আলহামদুলিল্লাহ। এবং আর 2টা টপিক বাকি আছে, সাব টপিক। এটা হচ্ছে পজিশন অফ নাউন, আর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন। এখন আপনার কাজ হচ্ছে, আজকের পরে হয়তো নোটটা দিয়ে দিবে ওই যে আফরিন, লিমা, তারপরে আরো সুমাইয়া, কে জানি, তারপরে সেতু, মনে হয় এরা ভালো নোট দেয়। নোটটা দিয়ে দিলে আপনার খাতার সাথে নোট মিলাবেন,
এরপরে বিগত বছর এইখানকার যত প্রশ্ন আছে আপনি দেখবেন আমার পড়ানোর বাইরে কিছু আছে না। আমি জানি 4-5টা বা 10টা প্রশ্ন যেগুলো হচ্ছে যেই কথাগুলো আমি বলিনি, আপনার কাজ হচ্ছে ওগুলো খুঁজে বের করা। এবং যখন আবার 1টা 2টা 3টা ক্লাস হয়ে যাবে, আমাদের আগামী ক্লাসটা হবে প্রনাউনের উপরে। প্রনাউন শেষ হলেই আমাদের একটা সলভ ক্লাস হবে, 2 ঘন্টার একটা সলভ ক্লাস হবে। এইখানে এই 3 লেকচারের যত সমস্যা আছে সবগুলো সমাধান করা হবে। 3 লেকচারের যত সমস্যা আছে সবগুলো সমাধান। তার মানে আপনার যতক্ষণ সমস্যা কবির ভাইয়া ঠিক ততক্ষণ আপনার সাথে। অন্যান্য বেচের মতো আপনারাও একদম সর্বোচ্চ সার্ভিসটা পাবেন, এতে কোনো সন্দেহ নেই। বলেন, যারা একদম প্রথম 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার এই 3টা ক্লাসই করছেন তারা একটু রিভিউ দেন তো। এক্সাম হ্যাঁ এক্সাম নিব আগামীকাল। হ্যাঁ প্রাইমারি এক্সাম প্রাইমারির মতো। এটার এক্সাম্পল কবে হবে এটা পরে দিব আমরা। হার্ড কপির কাজ চলছে। আফসানা মিমি 131। ওকে, এই কালকে পেজে আমাদের মানে পেজে একটা পোস্ট দিব, কেমন, যে আমাদের প্রথম ক্লাসটুকু কেমন হয়েছে। আপনারা একদম প্রত্যেকে যারা আছে একটু রিভিউ দিয়ে দিন তো পেজে, আমাদের পাবলিক পেজে একটা পোস্ট দিব, আর অন্যদেরকে একটু জানাই যে আমরা কেমন পড়াই। এটা একটু মানে যতটুকু যেরকম আপনি এখানে বলছেন ঠিক ওই রকম বাইরে বললে হবে, ঠিক আছে? আপনি এটা একটু বলে দিন, এতে আমার জন্য একটু উপকার হয়। মানুষ আরো বেশি মানুষ জানবে যে কবির ভাই মানে একটা সিস্টেমেটিক মাল, ঠিক আছে? জানলেই হবে। আলহামদুলিল্লাহ। একজন কি বলছিল 131 আবার যাবো রে শোনা। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই গেঞ্জি খুলে যদি দেখানো যেত। 131 কি ভাই? কোনটি অ্যাবস্ট্রাক্ট না? আয় হ্যাঁ রে, কোনটি অ্যাবস্ট্রাক্ট কি সেটা বলছে? কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এই প্রশ্ন কেন? অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণবাচক বোঝাবে, তাই তো? ডি নাম্বারে যান। প্রথম হচ্ছে ক্লাস। ক্লাস কি ভাই বলেন তো? কালেকটিভ নাউন। ক্লাস কি ভাই বলেন তো? কালেকটিভ নাউন। আচ্ছা, এরপর অ্যাবস্ট্রাক্ট নাউন। সি নাম্বার মান্থ অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। মান্থ অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। জুট কালেকটিভ নাউন। ফেব্রুয়ারি কমন নাউন। সরি, ফেব্রুয়ারি কি বলে? ফেব্রুয়ারি প্রপার নাউন। জুট এখানে নেই, অ্যাবস্ট্রাক্ট নাউন নেই। অপশনে হয়তো মিসিং আছে, পরে দেখেন অপশনে মিসিং আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন নেই। আপনাকে ইজের পরের টুকু চায় নাই, ইজের পরের টুকু চায় না। হলিডে ওটা দেখে না, ওটা ই করে সলভ ক্লাসের জন্য রেখে দেন। প্রশ্ন আর বের করবো না, কেমন? দেখবো না ওইখানে অন্য কোনো অপশন আছে কিনা দেখবেন, সমস্যা নেই। নোট একটা করে লেকচার না। জানুয়ারি নির্দিষ্ট মাসের নাম তো ভাই, জানুয়ারি নির্দিষ্ট মাসের নাম, প্রপার নাম। মান্থ হচ্ছে কমন নাউন, জানুয়ারি হচ্ছে আমাদের কি বলেন তো প্রপার নাউন। পাওয়া যায়। ওকে, সব ক্লাস করছে আলহামদুলিল্লাহ। ওকে, নেট সমস্যা। আজকের মতো এই পর্যন্তই। যতগুলা যা আছে লেকচার শিটটা নিয়ে বসে যান। শুনেন, লেকচার শিটটা নিয়ে বসে যান। যেই প্রশ্ন সলভ করতে সমস্যা ওই প্রশ্নটা দাগায় ফেলেন, যেটা আমি বুঝছি না। তারপরে সলভ ক্লাসের জন্য রেখে দিন, এবং নিয়মের ভিতরে, হ্যাঁ ক্লাস না করে শুধু এতটুকু বললেই হবে না। এটা আমি বুঝতে পারবো যে কোনটায় ঝামেলা আছে। এর পরবর্তীতে আমাদের সলভ ক্লাসে বাকি মানে যার যেখানে সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করা হবে, এবং এটা পোস্ট দেওয়া হবে আপনাদের কার কোথায় সমস্যা আছে। বোঝাতে পারলাম? কি বলেন? ওকে, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত। টাটা।
আবার বৃহস্পতিবারে। হার্ড কপি একটু সময় লাগবে, একটু একটু একটু। শীট কবে? আচ্ছা শীট হচ্ছে দেখি 6 তারিখের দিকে পাইতে পারবেন ইনশাল্লাহ, আমার কারেকশনের কাজ চলছে। আমি তো একজন বলছে আমি তো লেকচার শিট পেলাম না, কোথায় পেলেন না? একজন হচ্ছে ওয়াশরুম ব্রেক দিলে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, টাটা।